আমাদেরকে এখন নতুন প্রজন্মের রাজনীতিকে ধারণ করতে হবে। যে নির্বাচন হলে সব ষড়যন্ত্র থেমে যাবে কিনা, আমরা তো দেখছি ষড়যন্ত্র বিভিন্নভাবে ষড়যন্ত্রকে একটা আনসার হিসেবে আসছে, কখনো দেখছি ব্যাংক ডাকাতি করতে আসছে, আগুন লেগে যাচ্ছে, সেখানেও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। এই 5 মাসের ঘটনা বলছি। সুতরাং এই আরেকটি বিষয় যে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন একই সাথে একটা বড় যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছেন বছরের প্রথম দিনে। ফ্যাসিস্ট চলে যাবার পরে আবার কিসের বড় যুদ্ধ? তিনি একই সাথে ধৈর্য ধরতে বলছেন, নির্বাচন কমিশনের প্রতি আস্থাও রাখতে বলছেন। বিএনপির নেতা কর্মীদের মনোভাব কি? না না, এটা উনি তো খুব ডায়ালেকটিক্যালি হি ইজ রাইট। তারেক রহমান অত্যন্ত সায়েন্টিফিক এবং ডায়ালেকটিক্যাল বক্তব্য দিয়েছেন। একদিকে যেখানে উনি ধৈর্য ধরতে বলেছেন এই পরিস্থিতিতে, কারণ এই পরিস্থিতিতে আপনি ধৈর্য না ধরে কি করবেন? না, আবার যুদ্ধের জন্য প্রস্তুতি। আবার আমাদেরকে কেউ যদি ষড়যন্ত্রমূলকভাবে নির্বাচনকে বানচাল করতে চায়, সেই ক্ষেত্রে বিএনপি একটি পরীক্ষিত আন্দোলনে পরীক্ষিত রাজনৈতিক দল হিসেবে তার কর্মীদেরকে উনি প্রস্তুত থাকার আহ্বান দিয়েছেন। এইটা আমার মনে হয় সেনাবাহিনীর প্রধান যা করেন, ওনাদেরকে তার বাহিনীকে উনি ধৈর্য ধরতে বলেন এবং যে কোনো আক্রমণকে মোকাবেলার প্রস্তুতি। আমার প্রশ্ন যে তার নির্দেশনা খুবই পরিষ্কার, কিন্তু মাঠে যারা কাজ করছেন, এই দীর্ঘ সময় যারা বঞ্চিত থেকেছেন, অবহেলিত হয়েছেন, বিএনপির নেতারা, কর্মীরা, তাদের মনোভাবটা কি? তারা কি ধৈর্য ধরে এতটা সময় পার করার পরে আরো কিছুদিন ধৈর্য থাকবে কিনা? বিএনপির হেমিলনের বংশীবাদক তারেক রহমান, এই বাঁশির যখন ফু আসবে তখন দেখবেন এই সমস্ত দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে সব আবার রাজপথে নেমে আসছে। বিএনপি এইরকম একটি রাজনৈতিক দল এবং পরীক্ষিত রাজনৈতিক দল। আজকে ওই যে প্রক্লেমেশন না কি করবে বলে, আর পৃথিবীর ইতিহাসে তো কোনো ঘটনা ঘটার আগে প্রক্লেমেশন করতে হয়। আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় যে 10ই জানুয়ারি আমরা যে ঘোষণা দিয়েছিলাম, 10 এপ্রিল, হ্যাঁ, যেটা 17 এপ্রিল কার্যকরী হয়েছে, ইকুইটি, জাস্টিস অ্যান্ড হিউম্যান ডিগনিটি, যেটার ভিত্তিতে সংবিধান রচিত হয়েছে। তা আপনারা এই যে জুলাই 36, এই জুলাই 36 ইজ ইট এ রেভুলেশন? নো, এটা একটা বৃহৎ গণ অভ্যুত্থান। রেভুলেশন হইলে একটা রেভুলেশনারি পার্টির নেতৃত্বে রেভুলেশন হয় এবং সেই রেভুলেশনারি পার্টি একটা দিক নির্দেশনা থাকে, একটা আদর্শ থাকে, একটা মতাদর্শ থাকে এবং সেই রেভুলেশনারি পার্টি ক্ষমতায় আসে। আমাদের এখানে কি সেই রেভুলেশন হয়েছে? ওরা বলে নতুন স্বাধীনতা। আরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর বড় কোনো 1000 বছরে বাঙালির ইতিহাসে এত বড় ঘটনার নাই, এরপরে আবার কিসের যুদ্ধ? আমরা এখন মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় আছি। হ্যাঁ, অগাস্ট মাসে আমরা বিশাল একটা অভ্যুত্থান সংগঠিত করেছি ছাত্রদের নেতৃত্বে এবং এই 16 বছরের আন্দোলন সংগ্রামের প্রক্রিয়ায় আমাদেরকে এখন নতুন প্রজন্মের রাজনীতিকে ধারণ করতে হবে এবং যেইটা অতীতে আমরা বারবার ব্যর্থ হয়েছি, সেই ব্যর্থতাকে কিন্তু আমাদের ব্যর্থতার পিছনে ফিরে দেখার, সেটি থেকে এক ধরনের নিজেদের মধ্যে সংস্কার অনুষ্ঠিত করতে হবে। একটা জিনিস মিলন একটা চমৎকার কথা বলছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতার প্রক্লেমেশন করেছিলেন, এইটার একটা কারণ হচ্ছে, দেখেন 25শে মার্চ কিন্তু রাজনীতির পলিটিক্যাল অ্যাসপেক্টটা কিন্তু সেদিন শেষ হয়ে যায় এবং জিয়াউর রহমানের ঘোষণা ছিল মিলিটারি অ্যাসপেক্ট অফ দি ইন্ডিপেন্ডেন্স এবং এই ঘোষণার পরেই কিন্তু মানুষের ভিতরে দারুণভাবে ঠিক একই দেখেন 3 জুলাই যখন সেনাবাহিনী বলল যে না, আমরা জনগণের উপর আক্রমণ করব না, সেদিনই কিন্তু সেদিনই কিন্তু অভ্যুত্থান সংগঠিত হইল। অর্থাৎ মিলিটারি অ্যাসপেক্টটা প্রত্যেকটা আন্দোলনে, এরশাদের পতনের সময় এরশাদকে যখন সেনাবাহিনী বলল যে আমরা তোমার সাথে নাই, সেদিনই কিন্তু এরশাদের পতন হলো। এবং দেখেন
শেখ মুজিবকে যে করুণভাবে হত্যা করা হলো, তারা কোথায় সেই অ্যাসপেক্টটা ছিল মিলিটারি অ্যাসপেক্ট। কাজে পলিটিক্সের সাথে, পলিটিক্যাল অ্যাসপেক্টের সাথে মিলিটারি অ্যাসপেক্টের যখন সম্মিলন ঘটে, তখনই কিন্তু একটা পরিবর্তন সমাজে হয়। ধন্যবাদ।